তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এখন তুরস্কে আছেন। তিনি তুরস্কের সফরে এসেছেন। তুরস্কে নামার পরপরই, তুরস্কে পা রাখার পরপরই আঙ্কারায় বিমানবন্দরে প্রথম বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রপতির সাথে। বিমানবন্দরেই এই ধরনের বৈঠকগুলো কম হয়। তুরস্কের রাষ্ট্রপতি স্বাভাবিকভাবেই কোনো বড় দেশের রাষ্ট্রপ্রধান না হলে তিনি বিমানবন্দরে যান না, কিন্তু আসিম মুনিরের সাথে বিমানবন্দরে তাদের এই সাক্ষাৎটা ছিল একটা পূর্ব পরিকল্পিত। কারণ তুরস্কের রাষ্ট্রপতি ওই সময় বিমানবন্দরে ছিলেন, তিনি কাতারে যাবেন। কাতারের বর্তমান আমিরের যে বাবা মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তার জানাজা অনুষ্ঠানে বা কাতারকে সমবেদনা জানাতে তিনি কাতার যাবেন। সেই প্রায় কাছাকাছি সময় আসিম মুনিরও তুরস্কে এসে অবতরণ করলেন। কিন্তু রাজধানীতে বিমানবন্দরে আসিম মুনিরের সাথে, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে এরদোগান যে বৈঠক করলেন, সেই বৈঠকে এরদোগান আর আসিম মুনির ছাড়া তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের গোয়েন্দা প্রধান, তুরস্কের সেনাপ্রধান, এরা সবাই ছিল। এরদোগান চলে গেলেন, আসিম মুনির আঙ্কারার মধ্যে ঢুকলেন। আসিম মুনিরকে ব্যাপক ঢোলবাদ্য দিয়ে সংবর্ধনা জানানো হলো তুরস্কের সেনা প্রধানের কার্যালয়ে, আনুষ্ঠানিক সংবর্ধনা যেটা। শুধু তাই না, দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধন, সামরিক ঐক্য এবং সামরিক শক্তিকে সমুন্নত রাখতে আসিম মুনিরের যে অবদান, সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তুরস্কের সেনাবাহিনীর সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়েছে আজকে আসিম মুনিরকে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে, আসিম মুনিরের এই যে তুর্কি সফর, এটাকে এত বড় করে, এত গুরুত্বপূর্ণ করে দেখা হচ্ছে কেন? কি আলোচনা হচ্ছে তাদের এই বৈঠকে? কেন এই বৈঠকে তুরস্কের সিদ্ধান্ত বা তুরস্কের হচ্ছে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সাথে বৈঠকে বসল? এখান থেকে কি মুসলিম ন্যাটোর পদধ্বনি শোনা যাচ্ছে, নাকি অন্য কিছু? নাকি পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে? কোনটা? এদিকে তুরস্কের রাষ্ট্রপতি যে কাতারে গেলেন, কাতারের জাতির পিতার জানাজায়, জাতির পিতার মৃত্যুতে কাতার এখন শোক পালন করছে। কিন্তু এমন একটা সময় কাতার শোক পালন করছে, যেই সময়টাতে ইরান মোটামুটি এই অঞ্চলের সবগুলো মুসলিম দেশকে ব্যাপক পরিমাণে আক্রমণ করছে। কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ওমান, জর্ডান, আমিরাত, সবগুলোকে। আবার একইভাবে এমন একটা সময় এই মুসলিম দেশের নেতারা, মুসলিম দেশের এবং ইউরোপিয়ান দেশের নেতারাও এমন একটা সময় কাতারে একত্রিত হচ্ছেন, যেই সময় এই হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ইরানের দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে বন্দর আব্বাস এবং বন্দর আব্বাসের আশেপাশে যেই সমস্ত জায়গা এবং যেসব দ্বীপ আছে, সেগুলোকে আমেরিকা ধ্বংস করার চেষ্টা করছে। বন্দর আব্বাস গুরুত্বপূর্ণ, কেন ধ্বংস করার চেষ্টা করছে, কেন এটার গুরুত্ব বেশি, সেটা নিয়ে আলোচনা করব। কাতার থেকে একটু ঘুরে আসি। কাতারে এই মুহূর্তে যেসব দেশের নেতারা যাচ্ছেন বা গিয়েছেন, তাদের মধ্যে আছে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালিদ আল হামাদ আল সাবাহ, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, তুরস্কের রাষ্ট্রপতি
তারপরে ইরাকি কুর্দিস্তান অঞ্চল যেটা, সেই অঞ্চলের প্রেসিডেন্ট নাচিরভান বারজানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ক্রাউন প্রিন্স আজমানের ক্রাউন প্রিন্স শেখ আমর বিন হামিদ আল নোয়াইমি, সৌদি আরবের প্রিন্স সৌদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ আল সাউদ, এছাড়াও সৌদি আরবের আরো অনেক নেতারা আছেন, ওমানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রতিরক্ষা মন্ত্রী, মরক্কোর প্রধানমন্ত্রী, লিবিয়ার প্রধানমন্ত্রী, তারপরে আরব লীগের প্রধান, ইউরোপ থেকে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট, ফিফার প্রেসিডেন্ট, আফ্রিকা থেকে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট, কমোর আইল্যান্ডের প্রেসিডেন্ট, রুয়ান্ডার প্রেসিডেন্ট, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, কাজাকিস্তানের প্রেসিডেন্ট, এরা বলবেন ভাই বসে বসে হচ্ছে এই লিস্টগুলো কেন পড়লেন? এই লিস্টগুলো পড়লাম বন্ধু, শত্রু, মিত্র এই ধরনের ঘটনাগুলো থেকে স্পষ্ট হয়। সুখের দিনে যদি আপনার পাশে থাকে সে হচ্ছে আপনার বন্ধু, এবং এমন একটা সময় যখন আপনি ওখানে উড়ে যেতে সাহস পাচ্ছেন না, কারণ এই দিক থেকে মিসাইল, ওই দিক থেকে মিসাইল, ওই দিক থেকে মিসাইল, এই দিক থেকে মিসাইল, মোটামুটি অবস্থা খারাপ আর কি মধ্যপ্রাচ্যে। সত্য কথা যেটা, মধ্যপ্রাচ্যে যে আগুন ট্রাম্প লাগিয়ে দিয়েছে, ট্রাম্প আর হচ্ছে এই নেতানিয়াহু, সেই আগুন যে খুব সহজে নেভার নয় সেটা আবার প্রমাণ। তারা যে একটা 14 পয়েন্টের একটা চুক্তি করেছিলেন, ওই চুক্তি শেষ, ওটা সিরিয়ে ফেলে দিয়েছে তারা। যেভাবে একে অপর উপর আক্রমণ করতেছে, চুক্তি তো আর কিছু নাই, কি বাকি আছে? চুক্তির কি রইল? ওই কাগজটা যে রয়েছে, ওই কাগজটা হয়তো তারা ফেলে দিয়েছে ছুঁড়ে। নতুন করে হচ্ছে নতুন নতুন অনেকগুলো কথা আসছে, নতুন করে ফ্রন্ট খোলার চিন্তা ভাবনা চলছে। নতুন করে যদি ফ্রন্ট খোলা হয়, বিশ্বের তো 12টা বাজাই দিবে এরা। এখনো পর্যন্ত 12টা বাজে নাই, 11টা 11:30 বাজে বসে আছে, এরা তো 12টা বাজাই দিবে। যেভাবে এখন ওই দিকে আগানো হচ্ছে, সৌদি আরবকে এই যুদ্ধে টানার চেষ্টা করা হচ্ছে, বাহরাইন, কুয়েত, কাতার এদেরকে আর আগে থেকেই তো টানার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এরা বেশি একটা সামনে আগায়নি। কিন্তু সৌদি আরব যদি এই যুদ্ধের মধ্যে ঢুকে যায়, তাহলে এইখানে সব ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। কারণ সৌদি আরব এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলে অন্য ছোট দেশগুলো সবাই অংশগ্রহণ করবে, কারণ মধ্যপ্রাচ্যে সৌদি আরব হচ্ছে বড় ভাই, তার কথায় কথায় চলে বেশিরভাগ ক্ষেত্রে। এখন এই যে সৌদি আরবকে এই যুদ্ধে টেনে আনা, কে টেনে আনতে চাইছে? আমেরিকা নাকি ইরান? প্রশ্ন ওইখানে। ইরান হুথিদের কাছে অস্ত্র পাঠাচ্ছে, হুথিদের কাছে ইরান অস্ত্র পাঠাচ্ছে, ইরান বিমান পাঠাচ্ছে হুথিদের কাছে ইয়েমেনে। সৌদি আরব দেখছে যে এই বিমানে তো অস্ত্র আছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে, বিমানবন্দরে বিমানে আক্রমণ করেছে। হুথিরা বলছে তুমি বিমানে আক্রমণ করবে, আমি তোমার বিমানবন্দরে আক্রমণ করবো। পাল্টা আক্রমণ হয়েছে। এই যে আক্রমণ, পাল্টা আক্রমণটা যেই লেভেলে যাচ্ছে, এটা উত্তেজনা বা হচ্ছে এটাকে কি বলা হয়, প্রেশার, চাপ সৃষ্টি করা। আপনি দেখবেন যে বাচ্চাদেরকে বা শিশুদেরকে বা হচ্ছে সন্তানদের আপনি ভয় দেখাবেন, এই এটা করবি না, এটা করলে কিন্তু হচ্ছে মার পড়বে, এটা করবি না, এটা করলে কিন্তু এটা হবে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি। কিন্তু ওই ভয়টা ওই বাচ্চার মধ্যে ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত মারটা তার পিঠে না পড়ে। তার পিঠে একদিন যদি মার পড়ে, তারপরের দিন আপনি এই পিঠে মার পড়বে কিন্তু এটা করলে কাজ হবে না, তখন আর ওটার কোনো ভ্যালু নাই তার কাছে, এবং তখন আপনার আরো বড় দিকে আগাতে হচ্ছে তাকে কন্ট্রোলের জন্য। ঠিক একইভাবে এই যে যুদ্ধ, এই যুদ্ধটা ইরান এখনো পর্যন্ত চেষ্টা করছে তার সর্বোচ্চ চাপটা সৃষ্টি করে আমেরিকার কাছ থেকে আদায় করতে, তার
যে চাওয়া পাওয়া সেটা। আবার আমেরিকাও চেষ্টা করছে বা আমেরিকাও যেটা বলছে যে তার সর্বোচ্চ চাপটা প্রয়োগ করে ইরানের কাছ থেকে আদায় করতে। এখন এই সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন, করতে, করতে কখন যে বাস্ট হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। বর্তমানে এরকম একটা রিস্কের মধ্যে আছে মধ্যপ্রাচ্য। এখন একটা জায়গায় রিস্ক যত বাড়বে সেই জায়গায় নিরাপত্তার সংখ্যা তত বাড়বে। আপনার দেশের নিরাপত্তা যত বেশি হুমকির মুখে পড়বে তত আপনি দ্রুত হচ্ছে নিরাপত্তার জন্য উপায় খুঁজবেন। সে নিজে না খুঁজলেও তার আশেপাশে যারা আছে তারা খুঁজবে। এখন নিরাপত্তা নিয়ে কে কে হুমকিতে আছে? সৌদি আরব বড় ধরনের হুমকিতে আছে। কাতার, কুয়েত, বাহরাইন এরাও হুমকিতে তো আছেই। এর আশেপাশের দেশগুলো হুমকিতে আছে যে যেই যুদ্ধ শুরু হয়েছে এখানে বড় ধরনের একটা নিরাপত্তা দরকার। সেই নিরাপত্তা এখানে যে দেশগুলো আছে কেউই এককভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম না। যে কারণে এই বিষয়টা বারবার চলে আসে যে একটা মুসলিম ন্যাটো হচ্ছে কিনা। যেমন ধরুন গত ১.৫ বছর আগে প্রায় পাকিস্তানের সাথে সৌদি আরবের যে সামরিক চুক্তিটা হলো, সেই সামরিক চুক্তির পরে সবাই মনে করছে যে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি হয়ে গেছে, পাকিস্তানের সাথে সাথে সৌদি আরবের কাছে হচ্ছে অস্ত্র পাঠাবে, ড্রোন পাঠাবে, তারপরে হচ্ছে তার যুদ্ধ বিমান পাঠাবে, ব্যাপক পরিমাণে সৈন্য পাঠাবে, একেবারে সৌদি আরব পাকিস্তানি সৈন্য টৈন্য ভরে যাবে। এমনকি দরকার হলে পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র সৌদি আরব পাঠাবে, এরকম একটা শোরগোল তখন শোনা গিয়েছিল। এখনো পর্যন্ত চোখে দেখার মতো কিছু নাই, কিন্তু যেই চুক্তিটা তারা করেছে সেই চুক্তিটার এখন তারা ভিত গড়ার চেষ্টা করছে এবং একই সাথে এই চুক্তিতে আরো ২-৩টা দেশকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। একটা হচ্ছে পাকিস্তান, এই তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি, একটা হচ্ছে তুরস্ক, আরেকটা কাতার অথবা মিশর অথবা ২টা দেশ। এজন্য এই যে আসিম মুনিরের যে তুরস্ক সফর এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তার তুরস্কের সফর এবং তুরস্কে তাকে যেই লেভেলের মানে কি বলে অভ্যর্থনা জানানো, তাকে যেই লেভেলের সম্মাননা দেওয়া, এটা ছোটখাটো কোনো হচ্ছে সরকারি সফর বা ছোটখাটো কোনো অফিসিয়াল সফর আমার কাছে মনে হয় না। একদিকে তার সাথে কথা বলার পরে তুরস্কের রাষ্ট্রপতি যাচ্ছে কাতারে, অন্যদিকে গতকালকে তুরস্কের সাথে মিশরের এযাবৎকালের সবচাইতে বিস্তৃত এবং সবচাইতে বড় সামরিক চুক্তি হয়েছে। মানে এটাকে চুক্তি বলা যায় না সরাসরি, এটা হচ্ছে কি বলে ভালো নিয়ত চুক্তি। ভালো নিয়ত চুক্তিটা কি, যে আমি তোমার সাথে এই কাজগুলো করব, এটা করার নিয়ত করলাম, সেই চুক্তি। এটাকে গুডউইল এগ্রিমেন্ট বলে। আরেকটা হচ্ছে সমঝোতা স্মারক। সেটা কি, সেটা হচ্ছে তোমার সাথে এই কাজ করার ক্ষেত্রে আমি এইভাবে আগাবো, তুমি এইভাবে আগাবা, আমি তোমাকে এই সুযোগ সুবিধা দেবো, তুমি আমাকে এই সুযোগ সুবিধা দেবে। কি আসলে তাদের মধ্যে, তুরস্ক এবং মিশরের মধ্যে, তুরস্ক এবং মিশরের মধ্যে যে ব্যাপক পরিমাণে একটা সামরিক চুক্তি যেটা হয়েছে, সেটার মূল কথা ৩ জায়গায়। একটা হচ্ছে ২ দেশ সামরিক শক্তিতে একে অপরের সাথে সামরিক সহযোগিতা আরো বাড়াবে। সেটা হতে পারে সেনাবাহিনীর ট্রেনিং, হতে পারে সামরিক টেকনোলজি আদান প্রদান, হতে পারে একে অপরকে আরো বেশি করে হচ্ছে মানে আগলে রাখা। এরপরে আরেকটা হচ্ছে তুরস্কের যে গান ফাইটার যে প্রকল্প, সেই প্রকল্পে মিশর যোগ দেওয়ার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। তুরস্কের গান ফাইটার জেট প্রকল্পে যোগ দেওয়ার জন্য মিশর উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। জানেন কিনা জানি না, মিশরের যে F-16 যুদ্ধ বিমান যেগুলো হচ্ছে আমেরিকার কাছ থেকে মিশর কিনেছিল, মধ্যপ্রাচ্যে মনে হয় সবচেয়ে বেশি F-16 মিশরের, তুরস্কের পরে। সেই যুদ্ধ বিমানগুলোর ইঞ্জিনের
অ্যাসেম্বল করা, যুদ্ধ বিমানগুলো অ্যাসেম্বল করা, তারপরে হচ্ছে সেই ইঞ্জিনের মেইনটেনেন্স, যে কাজগুলো সব গত প্রায় 30 বছর ধরে, 40 বছর ধরে তুরস্কে করা হতো। এখন এই মিশরের সাথে তুরস্ক আরো 2টা কাজ করতে চায়। একটা হচ্ছে প্রায় 300 থেকে 500 মিলিয়ন ডলারের বিস্ফোরক উৎপাদন। বিস্ফোরক উৎপাদন মানে কি? গুলি, কামান, তারপরে হচ্ছে এই ছোট ছোট রকেট মিসাইল, এইগুলো উৎপাদন করা একত্রে। তুরস্ক থেকে যে ড্রোনগুলো কিনছে মিশর, সেই ড্রোনগুলোকে মিশরে উৎপাদন করে মিশরের নিজস্ব প্রয়োজন এবং মিশরের আশেপাশে যে সমস্ত দেশের প্রয়োজন সেগুলোকে মিশর থেকে সাপ্লাই দেয়া। একই সাথে মিশরে তুরস্কের বিভিন্ন অস্ত্রের প্রোডাকশন লাইন তৈরি করা। মিশরের সাথে তুরস্ক কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত একেবারে শত্রু ছিল না, সাপে নেউলের সম্পর্ক ছিল। বাংলাদেশ থেকে তুরস্ক যখন তার বাংলাদেশ থেকে যেই সমস্ত গার্মেন্টস শিল্প আসে, তৈরি পোশাক আসে, সেগুলোর উপর যখন তুরস্ক 50% শুল্ক আরোপ করা শুরু করলো, তখন তুরস্কের যেই সমস্ত কোম্পানি বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে হচ্ছে তাদের গার্মেন্টস বা এই পোশাক তৈরি করাতো, তারা সবাই মিশরে চলে গিয়েছিল। কারণ মিশরের সাথে তুরস্কের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। লিবিয়ার সাথে তুরস্কের সমুদ্র সীমা নিয়ে যে একটা সমঝোতা, মিশরের সাথেও তুরস্ক সেরকম একটা সমুদ্র সীমা সমঝোতা করতে চায়। এক্ষেত্রে 2-3টা দেশের কাছ থেকে বড় ধরনের হুমকি আছে। একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, একটা হচ্ছে ইসরায়েল। এরা চায় না। কারণ হচ্ছে মিশরের সাথে তুরস্ক যদি সমুদ্র সীমা নির্ধারণ করে ফেলে, তাহলে এই সমুদ্র সীমার এক পাশে গ্রিস, এক পাশে ইসরায়েল, তারা আটকা পড়ে যায়। এই লিবিয়ার সাথে যেটুকু করেছে এতেই হচ্ছে এদের কান্নাকাটির অবস্থা। কিন্তু সেই দিকে আগানোর প্রথম ধাপ হিসেবে এই যে তুরস্কের সাথে মিশরের যে সামরিক চুক্তিটা হলো গত 2 দিন আগে, ওটাকে আমি মনে করি বড় চুক্তির একটা ফ্রেমওয়ার্ক, বড় চুক্তির শুরু। হ্যাঁ, পরবর্তীতে যদি এই অঞ্চলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, অনেক ঘটনার পরিবর্তন যদি খুব দ্রুত হয়ে যায়, তখন অনেক কিছু হয়তো ঘটতে পারে, হতে পারে। কিন্তু যেভাবে চলছে এখন, সেই কারণে বলা যায় যে এই অঞ্চলে মিশর, কাতার, সৌদি আরব, তুরস্ক, ওইদিকে পাকিস্তান, এরা একটা সামরিক চুক্তির দিকে যেতে পারে যদি বর্তমানে এই মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, যে যুদ্ধ পরিস্থিতি সেটা যদি চলতে থাকে। এখন এই ঘটনাগুলোকে আসিম মুনির তুরস্কে, গতকালকে তুরস্কের সাথে মিশরের সামরিক চুক্তি, আজকে তুরস্কের রাষ্ট্রপতি কাতারে যাচ্ছেন, অবশ্যই সেখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। বাকি রইল সৌদি আরব। সৌদি আরবের সাথে মিশর, এই পাকিস্তানের তো আগেই চুক্তিটা হয়ে আছে। প্রশ্ন হচ্ছে এরকম একটা চুক্তি হতে পারে কিনা, গেল এটা। দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের সাথে তুরস্কের সম্পর্কটা এরকম যে পাকিস্তানের রাজনীতিতে যেই আসুক তুরস্কের সাথে সম্পর্কটা থাকবে বা রাখতে হবে। পাকিস্তানের সেনাবাহিনীতে যেই ক্ষমতায় আসুক তুরস্কের সাথে সম্পর্ক রাখবে বা থাকবে বা রাখতে হবে, এরকম একটা ব্যাপার। ইমরান খান এসেছে, সম্পর্ক ছিল, ইমরান খান গিয়েছে, সম্পর্ক আছে। নওয়াজ শরীফ এসেছে, সম্পর্ক আছে, নওয়াজ শরীফ যাবে, সম্পর্ক থাকবে, এরকম একটা ব্যাপার। এখন কানাঘুষা চলছে যে পাকিস্তানে যে পরিস্থিতি, তাতে হয়তোবা আসিম মুনিরের সাথে নওয়াজ শরীফের একটা, এই শেহবাজ শরীফ নওয়াজ শরীফ বলতে সরি, শেহবাজ শরীফ, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটা মনোমালিন্য বা ভিতরে ভিতরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। হয়তোবা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আসিম মুনির করতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীরা সেনাপ্রধানকে সরাতে পারে না, কিন্তু সেনাপ্রধানরা প্রধানমন্ত্রীকে সরাতে পারে। এটা হচ্ছে পাকিস্তানের সিস্টেম। এখনো পর্যন্ত সে এই সিলসিলা ধরে রেখেছে। সুতরাং এই জিনিসটাও হতে পারে, কারণ এখানে তার সাথে তুরস্কের গোয়েন্দা, সামরিক, ডিপ্লোম্যাটিক, রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠকে ছিলেন। এজন্য এটা গুরুত্বপূর্ণ। এখন আসি আপনার ইরানের কথায়, ইরানের ঘটনায়। ইরানে কি হচ্ছে? ইরানের আহমেদিনেজাদকে নিয়ে ব্যাপক পরিমাণে হচ্ছে ভাইব তুলেছিল আমেরিকার
গণমাধ্যম সেখান থেকে আহমেদিনেজাদ বেরিয়ে এসে বলছে যে কিসের কি, আমি বাসায় বন্দি নাই, আর আমি মোসাদেরও কেউ না, দেখো আমি এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, এবং তোমরা যে কথাগুলো বলেছো সব কথাই মিথ্যা। নিউ ইয়র্ক টাইমস এবং হচ্ছে ইসরায়েলি পত্রিকা কিছু খবর করেছিল। এখন এই পরিস্থিতিতে ইরানের বন্দর আব্বাসের উপরে গত 2 দিন ধরে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে আমেরিকা। কেন বন্দর আব্বাস? ওই জায়গায় যাওয়ার আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাখি। আমাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ফ্যাক্ট চেকিং কোর্স এবং এআই কোর্সে ভর্তি চলছে। আপনাদের কারো যদি তুর্কিতে পড়ালেখা করার ক্ষেত্রে, তুর্কিতে বসবাসের ক্ষেত্রে, তুর্কির সাথে ব্যবসা করার ক্ষেত্রে, তুর্কিতে চাকরি করার ক্ষেত্রে টার্কিশ ভাষা ছাড়া কোনো উপায় নাই, সহজ কথা যেটা, আপনি টার্কিশ ল্যাঙ্গুয়েজ পড়ে তুর্কিতে ইউনিভার্সিটিতে পড়তে আসলেও আপনার টার্কিশ ল্যাঙ্গুয়েজ লাগবে। এখানে এসে 1 বছর, 1 বছরে যদি না হয় 2 বছর সময় দেবে, 2 বছরের মধ্যে যদি আপনি না শিখতে পারেন আপনার চলে যেতে হবে। আপনি যেই ল্যাঙ্গুয়েজই পড়েন, ইংরেজিতে পড়লেও আপনার এখানে টার্কিশ ল্যাঙ্গুয়েজ লাগবে। সুতরাং তুর্কিতে আপনি ছাত্র হিসেবে আসেন, শিক্ষক হিসেবে আসেন, চাকরি করতে আসেন, ব্যবসা করতে আসেন, বসবাস করার জন্য আসেন, টার্কিশ ভাষা আপনাকে শিখতে হবে। আর যেহেতু এখন তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে, উন্নত হচ্ছে, বাংলাদেশিদের তুরস্কে অপরচুনিটি আরো বাড়ছে, বাংলাদেশিদের চাকরির ক্ষেত্রে অপরচুনিটি বাড়ছে, বাংলাদেশিদের শিক্ষার ক্ষেত্রে অপরচুনিটি বাড়ছে, বাংলাদেশিদের ব্যবসার ক্ষেত্রে তুরস্কে অপরচুনিটি বাড়ছে। সুতরাং এই ভাষার একটা চাহিদা আগামীতে আরো বেশি বাড়বেই। এই চাহিদা এবং প্রয়োজন থেকে মূলত আমরা টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা শুরু করেছিলাম এবং এখন খুব ভালোভাবে চলছে। আমাদের বিভিন্ন ছাত্রদের, শিক্ষার্থীদের আপনারা রিভিউ দেখেছেন, সেখানেও আপনারা দেখতে পারেন যে টার্কিশ ভাষা আমরা যে নিজস্ব স্টাইলে শেখানো, বর্তমান সময়ে সে ভাষা শেখা অনেক কঠিন। কারণ সব মানুষ মনে করে যে এআই সব করে দেবে, কিন্তু ভাষা শেখা তো মুখস্থ করার ব্যাপার। সেখানেও সুন্দর একটা কৌশল নিয়ে ভাষা শেখানো হচ্ছে, ভর্তি হতে পারেন। গেল আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, আমি ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেব। বন্দর আব্বাস কেন? দেখেন, যুদ্ধটা এখন আর কে কার সামরিক দিক থেকে কত ক্ষতি করতে পারে এটার মধ্যে নাই। যুদ্ধটা এখন হচ্ছে কে কার অর্থনৈতিক দিক থেকে কত ক্ষতি করতে পারে এটার মধ্যে। আমেরিকা, ইসরায়েল এর আগে যেটা চেষ্টা করেছিল, ইরানের সামরিক ক্ষতি, ইরানের রাজনৈতিক ক্ষতি বেশি। তারপরে ইরানের মধ্যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্ষতি, বিশেষ করে জনগণের উপরে যেন চাপ সৃষ্টি হয় সেরকম কিছু ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু এখন যেটা, সেটা হচ্ছে বন্দর আব্বাস। হরমুজ প্রণালীর নিচের দিকে, অর্থাৎ হরমুজ প্রণালীর বাইরে ইরানের যে 2-3টা বন্দর আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে এই বন্দর আব্বাস। এবং আরেকটা বন্দর আছে, আরো একটা বন্দর আছে, মানে হরমুজ প্রণালীর বাইরে বলতে এখানে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে পারস্য উপসাগরের বাইরে তার যে গুরুত্বপূর্ণ 2-3টা বন্দর আছে, সেই 2-3টা বন্দরে ব্যাপক পরিমাণে আক্রমণ করতেছে। এবং হরমুজ প্রণালীর কাছে হচ্ছে এই যে বন্দর আব্বাস, এই বন্দর আব্বাসকে আমেরিকা ধ্বংস করে দিতে চাইছে, যে এখান থেকে ইরান যেন খুব সহজে বাণিজ্যিক জাহাজ পরিচালনা করতে না পারে, ইরান এখান থেকে যেন কোনো ধরনের তার যে হাই স্পিড বা স্পিড বোট টাইপের যে সমস্ত সামরিক জাহাজ আছে, বোট আছে, সেগুলো যেন পরিচালনা করতে না পারে, এখান থেকে হরমুজ প্রণালীর উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ যেন সে প্রতিষ্ঠা করতে না পারে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। তুমি হরমুজ প্রণালী তোমার হচ্ছে কৌশল, ওকে ঠিক আছে, হরমুজ প্রণালী তুমি কেমনে নিয়ন্ত্রণ করবা, তোমার হরমুজ প্রণালী আশেপাশে যা আছে আমি সব ধ্বংস করে দেবো, এখন সেটা করার চেষ্টা করছে। এটা করে আমেরিকা যেটা করতে চাইছে যে ঠিক আছে, হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে না। এমনকি আজকে এই লাইভে আমি যখন ঢুকেছি তার কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ঘোষণাও করে দিয়েছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত, সেখান থেকে জাহাজ না, তার কথা হচ্ছে সেখান থেকে খালি তেল বেরোচ্ছে, তেল আর তেল বেরোচ্ছে, এত তেল বেরোচ্ছে যে বিশ্ব এর আগে কখনো এত তেলই দেখে নাই হরমুজ প্রণালী দিয়ে। মানে ট্রাম্পের কথার স্টাইল দেখলে আপনার মনে হবে যে এই লোকটা কি আসলে দিনে খায় কি আর রাতে খায় কি, ঘুমায় কোথায় নাকি না ঘুমিয়ে থাকে, এটা এই লোকের মাথা ঠিক আছে নাকি মাথা সমস্যা, এরকম ভাবে প্রশ্ন আপনার আসতেই পারে। সেই প্রশ্নের উত্তর আপনি নিজে নিজেই খুঁজে পেতে পারেন। এখন যাই হোক, ট্রাম্প যেহেতু সে আমেরিকার গদিতে বসা আছে, যেহেতু সে মানে হুশে থাকুক আর বেহুশে থাকুক, সঠিক থাকুক আর বেঠিক থাকুক, সে যদি একটা জিনিস সিগনেচার করে, একটা কি বলে সিদ্ধান্তের নিচে যদি সে হচ্ছে স্বাক্ষর দেয়, সেটা হয়ে যায় সারা বিশ্বের জন্য বিশাল একটা সিদ্ধান্ত। সুতরাং তার কথা শুনতে মানে ভ্যালু আছে, এটা বলতেই হবে। এখন সে বলছে যে হরমুজ প্রণালী খোলা, হরমুজ প্রণালী দিয়ে
এমন পরিমাণ তেল যাচ্ছে যে পরিমাণ তেল তোমরা কখনো দেখো নাই। কতটা সত্য জানি না। ইরান বলছে কিসের হরমুজ প্রণালী খোলা আর কিসের কি। আমেরিকা হরমুজ প্রণালী থেকে 20% শুল্ক চেয়েছিল যে এই দেশগুলোরে আমি যেহেতু নিরাপত্তা দিচ্ছি হরমুজ প্রণালীর আশেপাশে যারা আছে এবং এখান থেকে যেহেতু তেল যাবে সুতরাং এই দেশগুলোকে আমার নিরাপত্তা দেয়া দরকার। আমি নিরাপত্তা দিছি তাদের কাছ থেকে আমার কি বলে এই ইয়া নিয়ে আসা দরকার, টাকা, তারা আমারই খরচ দিবে। ইরান বলছে আসো খেলা হবে, খরচ নাও, খরচ নিতে চাও আসো, তুমি যদি এখানে টিকতে পারো খরচ নাও, কোনো সমস্যা নেই। এখানে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, জমি আছে, জমি থাকলে জমির দলিল দেখাও, আসো খরচ নাও। তখন ট্রাম্প বলছে আচ্ছা ঠিক আছে তাহলে খরচ নাই, হরমুজ প্রণালী মুক্ত করে দেয়। কিসের হরমুজ প্রণালী মুক্ত করে দেবো? হরমুজ প্রণালী উন্মুক্ত তখনই হবে যখন আমেরিকা আমাদের শর্তগুলো মেনে নেবে। ইরানের আজকের কথা ছিল এটা। এখন আমেরিকা শর্ত মেনে নেবে কিনা। আমেরিকা বলছে ইরান এরা হচ্ছে খুবই খারাপ মানুষ, এদের সাথে কিসের চুক্তি আর কিসের শর্ত। ইরান বলছে ঠিক আছে খারাপ মানুষ যেহেতু বলছে আমি তোর খারাপ কাজ সব করে ছাড়বো, যেহেতু খারাপই বলছে তাহলে তোর খারাপের শেষ দেখাই ছাড়ি। আক্রমণ শুরু করছে। এখন এই যে বন্দরগুলোকে ধ্বংস করা, তারপরে হরমুজ প্রণালীর কন্ট্রোল নেয়ার জন্য হরমুজ প্রণালীর আশেপাশে যা আছে সেগুলোকে ধ্বংস করার আমেরিকার যে পরিকল্পনা, এটার বিরুদ্ধে ইরান এখন কি করবে? এই অঞ্চলে আমেরিকা এবং আমেরিকার দোসরদের যা আছে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করবে। এখন সেটাই করতে চাচ্ছে, করতে যাচ্ছে, করতেছে ইরান। এই যে জর্ডানে আক্রমণ হলো, জর্ডানের কয়েকটা ঘাঁটিতে হচ্ছে ইরানের মিসাইল পড়লো, তারপরে হচ্ছে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এগুলোতে ইরানের মিসাইল পড়তেছে প্রায় প্রত্যেক দিনই বলা যায়। এগুলো আসলে আমেরিকার বিরুদ্ধে। ইরানও বলছে তুমি স্বর উচ্চ করবে, আমার স্বর আরেকটু উঁচু হবে, তোমারটা যতটুকু উঁচু হবে আমারটা আরেকটু উঁচু হবে। এখন এই স্বর উঁচু করতে করতে এটাকে স্বর উঁচু পর্যায়ে থাকে নাকি একেবারে ফাইনাল একটা হচ্ছে আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়? আঞ্চলিক, এইখানে আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়া মানে হচ্ছে আঞ্চলিক যুদ্ধ না, সরাসরি হচ্ছে বিশ্বযুদ্ধে পরিণত হওয়া। সেই দিকে যায় কিনা, এটাই হলো এখন সবচাইতে বড় প্রশ্ন। তবে এটা মনে রাখতে হবে যে ট্রাম্প যখন কোনো চুক্তি করতে চায় সে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়, তারপরে চুক্তিতে এসে বলে দেখছো আমি আক্রমণ করছি এই জন্যই আমার কাছে এসে মাথা নত করছে, চুক্তি করতে বাধ্য হয়েছে, পাও ধরছে এসে, দেখো না এমন পিটাইছি। এটা হচ্ছে ট্রাম্পের এই ছেলে মানুষই জিনিস বা ছেলে মানুষই স্টাইল। সে এটা করতে ভালোবাসে, পছন্দ করে এবং এটা সে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে করে। এখন ইরানের সাথে এটা করবে কিনা, কতটা করতে পারবে এটা দেখার বিষয়। অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন ইরানের কি পরিমাণ অস্ত্র আছে, তার কতটুকু অস্ত্র ক্ষয় হয়েছে, ইরান আমেরিকার এই সমস্ত আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কিনা, ইসরায়েল ইরানে একাই আক্রমণ করতে চাচ্ছে, সেই আক্রমণে আসলে কতটা সফল হবে ইসরায়েল, ইরান হরমুজ প্রণালী কতদিন ধরে রাখতে পারবে, আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে সরাসরি যোগ দিবে কিনা, হুথিদের পরিস্থিতি কি হবে, হুথিরা শেষ পর্যন্ত ইরানের কাছ থেকে অস্ত্র সাপোর্ট পাচ্ছে কিনা, পাবে কিনা, এই ধরনের প্রচুর পরিমাণ প্রশ্ন আপনাদের কাছ থেকে আসতে পারে। কিন্তু যতটুকু আলোচনা করেছি আমার মনে হয় এর মধ্যে আপনারা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। যদি না পান তাহলে মন্তব্যের ঘরে এই লাইভের শেষে আপনারা প্রশ্নগুলো করুন, পরবর্তী লাইভে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।